1905 সাল 1905 সালে আমাদের কলকাতা বা বাংলায় দুর্গাপুজো হতো কিনা সেটা নিয়ে এখন চট করে জিজ্ঞেস করলে অনেকে বলবেন হ্যাঁ হতো, অনেকে বলবেন না হতো না। আমি স্পষ্ট করে দিই যে দুর্গাপুজো শুরু হয়েছিল মূলত যেটা জানা যায় 14th সেঞ্চুরিতে। কিন্তু 14th সেঞ্চুরিতে যে পুজোটা হতো সেটা হতো যারা বড় জমিদার ছিল অথবা সেই সময়কার মহারাজ ছিলেন, অর্থাৎ ধনী পরিবার, তারা দুর্গাপুজো সেই সময় করতেন। এটা জেনে রাখা ভালো যে 14th সেঞ্চুরিতে এরকম ধরনের সার্বজনীন দুর্গাপুজো হতোই না। 14 থেকে 16th সেঞ্চুরি পর্যন্ত এই ধরনের দুর্গাপুজো হয়। তবে আপনাদের জ্ঞাতার্থে একটা গল্প বলে রাখি যে 11 থেকে 12 সেঞ্চুরির কথা যদি আমরা দেখি, অর্থাৎ আরও আমরা 300 বছর পিছিয়ে গেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জৈনরা, অর্থাৎ সেই সময় যারা জৈন ধর্মাবলম্বী ছিলেন, তাদের কিছু কিছু বইতে, বিশেষত ম্যানস্ক্রিপ্টস যেগুলো রয়েছে, পাণ্ডুলিপি যেগুলো রয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে কোনো এক সর্বশক্তিমান যোদ্ধা দেবীর কথা, সর্বশক্তিমান যোদ্ধা দেবী। এবং যেটা দেখা যাচ্ছে জৈনদের বেশ কিছু বই বা পুঁথিপত্র ঘাঁটলে যে সেই সময় সারা বছরে মানুষ শক্তির দেবীর আরাধনা করতেন, অর্থাৎ বছরে একবার শক্তির দেবীর আরাধনা করতেন। সেটা আমি কোন সময়কার কথা বলছি? 11 থেকে 12 সেঞ্চুরিতে। এবং সেই সময় রাজার মন্ত্রী পরিষদ এবং আপনারা শুনলে অবাক হবেন, সেনাবাহিনীও তাদের শক্তি অর্জনের জন্য দুর্গাপুজো করত। আসলে আপনারা ভাবছেন যে আজকে মনে আমি দুর্গাপুজোর ইতিহাস এবং ইতিবৃত্ত নিয়ে কথা বলবো, তা একেবারেই নয়। আমি আপনাদের সবাইকে সুস্বাগত জানাই আজকের আমাদের একেডি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের এই বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা দুর্গাপুজো নিয়ে কথা বলবো না ঠিকই, তবে দুর্গাপুজোর সঙ্গে সংযুক্ত এবং ওতপ্রোতভাবে জড়িত থাকা একজনের কথা বলবো। আমি 1905 সাল দিয়ে শুরু করেছিলাম। সেই 1905 সালে কি হয়েছিল আসুন আপনাদের বলি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি আমি আমার নিজের পরিচয় করিয়ে দিয়ে আমি দেবাশিস আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের হোস্ট দোস্ত। ,1905 সাল এমন একটা সময়, দেখুন এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই বছরেই আমরা দেখেছি যে ইংরেজ ভাইসরয়, তিনি ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন, 1905 সালে বাংলাকে দুটো টুকরে ভেঙে দেওয়ার চিন্তা করেছিলেন। আসলে ইংরেজরা নানানভাবে ভারতবর্ষের ইন্টিগ্রিটি অথবা এখানকার মানুষের যে একত্রিত আন্দোলন, সেই আন্দোলনকে ভয় পেতেন। সেই সময় হিন্দু হিন্দু, মুসলিম মুসলিম এরকম বক্তব্য কেউ রাখতেন না। হিন্দু এবং মুসলিম তারা উভয়ই ভারতবর্ষকে নিজেদের দেশ বলে মনে করতেন। এবং আপনারা যদি একটু স্বাধীনতা আন্দোলনের ইতিহাস দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন অসংখ্য হিন্দু এবং অগণিত মুসলিম স্বাধীনতা যোদ্ধা, যাদেরকে আমরা বীর শহীদ বলে থাকি, তারা দেশের জন্য প্রাণ দান করেছেন। 1905 সাল ছিল সেই বছর যেটা বঙ্গভঙ্গের বছর, অর্থাৎ বাংলাকে ভেঙে দুটো টুকরো করে দেওয়ার পরিকল্পনা। কি সেটা? একটা ছিল হিন্দু পার্ট, একটা মুসলিম পার্ট। লর্ড কার্জনের মস্তিষ্ক প্রসূত এই যে বুদ্ধি বা এই যে ট্যাকটিক, এর বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছিলেন। লিটারেলি শুধু গর্জে ওঠা নয়, আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষের গ্রাম গঞ্জ শহর জুড়ে। ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল হিন্দু মুসলিম সবিশেষ মানুষ। আমি কেন এই বছরের কথা বলছি? কারণ এই বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, কারণ 1905 সালের 4 আগস্ট এক বাঙালি বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। বাংলাদেশ বলতে আধুনা যে দেশ বাংলাদেশ বলে পরিচিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের সীমানাবর্তী এলাকায় যে প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ নিয়ে নানান গল্প, নানান কথা। শেখ হাসিনার সাম্রাজ্য চলে যাওয়ার পর, তার দেশ থেকে পালিয়ে আসবার পর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং সেই সময় বাংলাদেশ নিয়ে, বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে বর্তমানে নানান কথা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এরকম বহু মানুষ আছেন যারা এই ভারতবর্ষের মাটিতে, এই বাংলার মাটিতে সুখ্যাত হয়েছেন, সুনামধন্য হয়েছেন, প্রথিতযশা হয়েছেন। তারা বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন। আমি আজকে যে ব্যক্তির কথা বলছি তিনি সাতক্ষীরা উথালিতে জন্মগ্রহণ করেছিলেন। এই সাতক্ষীরা এখনো আজও বাংলাদেশেরই অন্তর্ভুক্ত। আপনারা এতক্ষণ হয়তো বুঝতে পেরেছেন আমি যার কথা বলছি তার নামের সঙ্গে মহালয়ার সম্পর্ক জড়িত রয়েছে।
এখন আপনারা বুঝতেই পাচ্ছেন আকাশে বাতাসে একটা দুর্গাপুজোর গন্ধ, অর্থাৎ মানুষ 2025-এর দুর্গাপুজো উদযাপন করবার জন্য কোমর কষে প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখনকার দিন আর পুরনো দিন, এটা দেখবেন যে সবাই কনভেনশনাল পুজো, এখনকার পুজো, এর একটা পার্থক্য করবার চেষ্টা করেন। সবাই আমরা সেই পার্থক্য করার চেষ্টা করি। যারা বাড়ির বয়স্ক মানুষ তারা বলেন যে আগের দিনের পুজো এমন ছিল, আজকের পুজোর এই পরিবর্তন হয়েছে। আগে একচালা ঠাকুর হতো, মায়ের মুখ দেখলে, মায়ের চোখ দেখলে চোখ ঝুড়িয়ে যেত, এখন তো অনেক থিমের পুজো হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনো একটা সংস্কৃতি যেন আজও বাঙালিকে ওষ্ঠে পৃষ্ঠে জড়িত করে রেখেছে, সেই পুরনো আবেশ আজও দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে মহালয়ার দিনটা। আমি মহালয়ার দিন এই কারণের জন্য বলছি, কারণ মহালয়ার দিন আজ সেই মানুষগুলো নেই যারা ভোর 4টের সময় উঠে মহিষাসুর মর্দিনী শোনেন। আপনাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমি কার কথা বলছি। আমি বলছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কথা। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সম্পর্কে আমরা অনেকে জানি, আবার অনেকে কম জানি। কেউ কেউ হয়তো আমরা জানি না, যারা আজকের প্রজন্ম তাদের জানতেই হবে এরকম দায়িত্ব যেরকম তাদের নেই, আবার তাদেরকে জানানো হয়নি সেই দায়িত্বও আমরা আমাদের কাঁধ থেকে ফেলে দিতে পারি না। সেই কারণের জন্যই আজকে একটা ছোট্ট অনুষ্ঠানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে জানাবো। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র 4 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। আর এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একেবারে প্রাথমিক যে সময়টা, অর্থাৎ তার জীবনের প্রথম দিকটা, সেটা বাংলাদেশেই কেটেছিল, তার প্রাথমিক শিক্ষার যে অংশটা। এর পরবর্তীকালে বাংলাদেশ থেকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র তার পরিবার চলে আসেন কলকাতায়, এবং এই কলকাতায় রামধান মিত্র লেনে তার ঠাকুমা যোগমায়া দেবী, তিনি তার সঞ্চিত অর্থে একটি প্লট কেনেন। যোগমায়া দেবী অর্থাৎ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ঠাকুমা, তিনি একটা প্লট কেনেন। কালীকৃষ্ণ ভদ্রদেবকে নিয়ে এবং আরও আরেক সন্তানকে নিয়ে তিনি চলে আসেন এই দেশে। কালীকৃষ্ণ ভদ্র সম্পর্কে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাবা, তিনি বিয়ে করেন সরলাবালা দেবী নামক একজনকে, অর্থাৎ তার স্ত্রী সরলাবালা দেবী। 14টি ভাষায় জ্ঞান সম্পন্ন এই কালীকৃষ্ণ ভদ্র লোয়ার কোর্টে কাজ করতেন। 14টা ভাষা সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কে ছিলেন? বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এমন একজন মানুষ ছিলেন যিনি 1930 সালে অল ইন্ডিয়া রেডিওতে যোগ দিলেন। 1931 সাল থেকে 1976 সালটা বাদ দিয়ে বাদ বাকি গোটা সময় এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় পাঠ করা চণ্ডী স্তোত্রে মহিষাসুর মর্দিনী, আগে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম আমরা তখনও ভোর বেলায় 4টের সময় উঠে, 4টের খানিকটা আগে উঠে আমরা প্রস্তুত হয়ে যেতাম যে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী সময় অডিও মিডিয়ারই বেশি গুরুত্ব ছিল, মানে অডিও ভিজুয়াল মিডিয়া। আজকে যেরকম আমরা ভিজুয়ালাইজড করি ছবি টেলিভিশনে, তখন সেটা ছিল না। রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের এই একেবারে উদাত্ত গলায় তার যে চণ্ডী পাঠের যে স্তোত্র, সেটা শুনলেই একেবারেই মনে হতো যে মা চলে এসেছেন, মা চলে এসেছেন। অর্থাৎ মহালয়া ছিল একটা আলাদা আমেজ, একটা আলাদা আবেশ। এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যিনি রেডিও ব্রডকাস্টার হিসাবে কাজ করতেন, নাটক লেখায় তার যথেষ্ট দক্ষতা ছিল, অর্থাৎ নাট্যকার ছিলেন। তিনি ছোট নাটক লিখেছিলেন, অভিনেতা হিসাবে থিয়েটারে কাজ করেছিলেন, কিন্তু তার জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল এই চণ্ডী পাঠ এবং স্তোত্র পাঠ, যেটা মহালয়ার দিন সকালবেলায় ভোর 4টের সময় অল ইন্ডিয়া রেডিওতে পাঠ করা হতো। 1976 সালে অল ইন্ডিয়া রেডিও একটা এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করল, কিন্তু কি সেই এক্সপেরিমেন্ট তার আগে বলে রাখি আগের কথা। 1931-এ শুরু হলো মহিষাসুর মর্দিনী। একেবারে সারা বাংলার মানুষ এবং এমনকি বাংলাদেশেও রেডিওতে সকালবেলায় মহিষাসুর মর্দিনী পাঠ হতে শুরু করলো। গডেস দুর্গা, তার শক্তি, তার আরাধনা, শক্তির দেবীর আরাধনা এবং সঙ্গে শত্রু বিনাশের যে ক্ষমতা, সেটাই এই মহালয়ায় পাঠ হতো। এবং এই সময় তার স্ক্রিপ্ট, এই প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখেছিলেন বাণী কুমার এবং মিউজিক ডিরেকশন দিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। আপনাদের জেনে রাখা ভালো, অল ইন্ডিয়া রেডিওতে 1931 সাল থেকে শুরু করে 1976 সাল বাদ দিয়ে 1952 সাল পর্যন্ত লাইভ ফরম্যাটে
এই অনুষ্ঠান চলতে থাকে। পরবর্তীতে রেকর্ডিং করা হতে থাকে এই অনুষ্ঠান, এবং রেকর্ডিং ফরম্যাট পরবর্তীকালে চলতে থাকে। 1976 সালে তাহলে কি এক্সপেরিমেন্ট করতে চাইলো অল ইন্ডিয়া রেডিও? 1976 সালে অল ইন্ডিয়া রেডিও সেই সময় বাংলা চলচ্চিত্রের অনন্য অভিনেতা, মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়া উত্তম কুমারকে স্ক্রিপ্ট পাঠ করবার জন্য তাকে নির্দিষ্টভাবে স্থির করেছিলেন। কিন্তু আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো বাধা নেই, 1976 সালের ওই প্রোগ্রাম পুরোপুরিভাবে ফ্লপ করেছিল। ওই একটাই বছর, যেই বছর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডীপাঠ ওই বাংলা এবং এই বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষ তারা শুনতে পাননি। আপনারা যদি চান তো তাহলে অবশ্যই পোর্ট্রেট করা রয়েছে, শুভাশিস মুখার্জি পোর্ট্রেট করেছেন তার বায়োপিক মহালয়াতে এই সম্পর্কে, এবং এই বায়োপিক রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই সৌমিক সেন। সৌমিক সেনের এই ডিরেকশনে 1976-এর যে ঘটনা, সেখানে যিশু সেনগুপ্ত উত্তম চরিত্রটি অর্থাৎ উত্তম কুমারের চরিত্রটি অভিনয় করে দেখিয়েছেন। কিন্তু সেই বছর এই প্রোগ্রাম ফ্লপ করে। এরপর অল ইন্ডিয়া রেডিও আর চান্স নেয়নি এক্সপেরিমেন্ট করার। পরের বছর থেকে আবারও শুরু হয়ে যায় রেকর্ডেড ফরম্যাটে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পাঠ। এই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আপামোর বাঙালিকে মহালয়ার মধ্যে দিয়ে দুর্গাপুজোর আবেশ এনে দিতেন। এবার আসি নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্মের স্বাদ। পুরনো প্রজন্মের মানুষ এটা শুনেই অভ্যস্ত, কিন্তু যখন অডিও ভিজুয়াল মিডিয়া এসছে তারপর থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহিষাসুরের অভিনয় করতে এবং মা দুর্গার অভিনয়ের মধ্যে দিয়ে মহিষাসুর বধের যে পুরো চিত্রনাট্য, সেই চিত্রনাট্যটাকে সামনে তুলে আনবার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ টেলিভিশনের যুগ শুরু হয়েছে। আজকে কি মনে করেন আপনারা, টেলিভিশনের যুগ কি একই রকমভাবে আছে? নেই। টেলিভিশনের যুগ খানিকটা চলে গেছে, এখন একেবারে সোশ্যাল মিডিয়ার যুগ চলছে। কি তাই তো? সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট করছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিজের এলাকার কোনো মানুষকে সাজিয়ে গুছিয়ে তাকে মা দুর্গার মতো প্রেজেন্ট করে, দরকার হলে সেই মা দুর্গার মহিষাসুর মর্দিনী অংশের যে তার যে ভয়ালো যে তার যে নৃত্যের অংশ, সেটা নিজের বাড়ির ছাদেই শ্যুট করে ফেলছেন। কখনো বা আশপাশের পুকুরে গিয়ে পদ্ম পাতা এবং পদ্ম ফুলকে দেখিয়ে শ্যুট করা হচ্ছে। ছবিটা বদলে যাচ্ছে। মহিষাসুর মর্দিনী আজ সকালবেলায় 4টের সময় আজও অল ইন্ডিয়া রেডিওতে শোনা যায়। কিন্তু আমাকে একটা কথা বলুন, যে সকালবেলায় 4টের সময় উঠে এই অল ইন্ডিয়া রেডিওতে চলতে থাকা মহিষাসুর মর্দিনী শোনবার মতো সাহস অথবা ধৈর্য অথবা প্রজ্ঞা এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখান কি? বলুন তো, কেউ সকালবেলায় উঠে মহিষাসুর মর্দিনী শুনেছেন? এরকম যদি হয়ে থাকে তো ডেফিনেটলি আমাদের এই অনুষ্ঠান দেখার পর, অর্থাৎ একেডি মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান দেখবার পর আমাদেরকে জানাবেন। বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ফোনে বার্তালাপ হয়, সেখানে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। একই রকমভাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র না থেকেও আমাদের মধ্যে থেকে গেছেন, কারণ 1991 সালের 3রা নভেম্বর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ইহলোক ত্যাগ করে পরলোকাগত হন। কিন্তু অল ইন্ডিয়া রেডিওতে রয়্যালিটি বেসিসে তার গলার আওয়াজ ধরা আছে। আজকের দিনেও না থেকেও মানুষটি চণ্ডীপাঠের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে রয়ে গেছেন। আমি সবার সঙ্গে বলবো না, কারণ হয়তোবা আধুনিক প্রজন্ম বা মিডিয়া প্রজন্ম বা এই সোশ্যাল মিডিয়া প্রজন্ম সত্যি কি চেনেন বীরেন্দ্রকৃষ্ণকে? সেই কারণের জন্য ছোট্ট পরিচয় পর্ব আমরা আপনাদের সামনে দিলাম। আজকের এই অনুষ্ঠান এখানেই আমরা শেষ করব, এবং আপনাদেরকে বলে রাখি যে যারা আমাদের এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন দেওয়া আপলোডেড ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয় এবং আপনি খানিকটা হলেও নতুন কিছু কথা জানতে পারেন, বুঝতে পারেন, ভাবতে পারেন। একটা প্রশ্ন রেখে শেষ করি, সত্যি কি এবার নতুন প্রজন্ম অল ইন্ডিয়া রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনবে? আর শুনে ভালো লাগলে আমাদেরকে জানাবে। এই বক্তব্য তোমাদের প্রতি থাকলো।